ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়বো ক্লাস 3 পাতাবাহার। পাতাবাহারের মধ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো নদীর তীরে একা গল্পটা। চলে এলাম নদীর তীরে একা গল্পটিতে। গল্পটা লিখেছেন লেখক জীবন সর্দার। তো প্রথমে আমরা গল্পটা পড়ে নেব। অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি। কেন? এ প্রশ্নের উত্তর একটাই, প্রকৃতি পড়ুয়া হব বলে। তবে নদীর তীরে গিয়ে বসে থাকিনি, শুধু ঢেউয়ের ওঠানামা দেখিনি। ওই নদী কেমন নদী সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। ছিল কেন বলছি, এখনো আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই। এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম, কিন্তু শরতে পরপর কদিন ঝমঝম বৃষ্টি হতেই নদীরা রং পাল্টে নিল। আমার প্রিয় নদী তিনটিকে একটু ভরা ভরা দেখলাম। ইছামতির তীরে বসার সুযোগ ছিল না, তাই পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম। এটা আমাদের পরে প্রশ্ন উত্তরে কাজে লাগবে। প্রিয় ঘাট খাদিনান। ওই ঘাটে যাবার দুটি পথ, একটি বাঁধের উপর দিয়ে হেঁটে, অন্যটি নৌকোয়। আমি হেঁটে যাওয়া ভালোবাসি, আর সেটা হবে জলের কিনার ধরে। কিন্তু সেদিন মহিষরেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম। সেই ডিঙির মাঝিকে আমি খুব চিনি। সে বলল, এবার কি মনে করে? চৈত্র মাসেই তো এসেছিলেন, তখন ছিল শুকনো কাল। দামোদরের তখন অন্য রূপ। তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো। আর এখন জলভরা নদী দেখতে এসেছি। আমার উত্তর সোজা। দামোদরের উপর বোম্বে রোডের পুলের কাছে মহিষ বাথান। আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়, তাই একাই নদীকে ভিন্ন ভিন্ন ঋতুতে দেখতে যাই। দেখে দেখে শিখি নদীর নানান রকম দশা। ডিঙিতে বসে মাঝিকে বললাম, মনু, নৌকো খুলতে হবে না, এসো বসি, দুজনে নদীর কথা বলি। মনু আমার মুখোমুখি বসলো। বললাম, দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না? রূপনারায়ণ ইছামতি দুই নদীতে জল বাড়ে কমে, জোয়ার ভাটা হয়। ভাটা তো লেগেই আছে, উপরে বাঁধের জল ছাড়লেই হৈ হৈ করে জল নেমে আসে, নইলে ভাটায় ঢিলা থাকে। কিন্তু জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না। কেন? কেন আবার? নদীর মুখে গেট আছে না? ওই গেট দিয়ে গঙ্গার জল আসা যাওয়া ঠিক হয়। ঠিক, তা দেখেছি আমি, কিন্তু তাতে অসুবিধা কি? চাষের কাজ, মাছ ধরার কাজ, এসব তো কমতি হয় না। মনু চুপ করে আমার কথা শুনছিল। আমার নজর পড়ল একটা সাদা কালো মাছরাঙা ফটকা চুপচাপ নদীর উপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসলো এটা। মনু, আমি প্রশ্ন করলাম, নদীর ধারের পাখিদের দেখছি না তো, কোথায় গেল সব? কি পাখি? উল্টো প্রশ্ন তার। শীতের সময় সময় খঞ্জন আসবে, এখন ওটার দেখা পাবে না। কাদা খোঁচা, সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে। কিন্তু বালিহাঁস এদিকে শীতেও দেখবে না। কেন? আমি তো রূপনারায়ণের চড়াই কার্তিক মাসেই সরাল দেখেছি। সরাল হয়তো দেখতে পাবে এদিকে আর কদিন পরেই। রাতের বেলা ঝাঁক বেঁধে যায়, কিন্তু চখা কিংবা বড় জাতের হাঁস চড়ে না গেলে দেখা যাবে না। মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, আমিও দমবার পাত্র নই। বললাম, এই বছরই দামোদরের চরে চড়া দেখেছি। অবাক সে,
বলল কোথায়? দামোদরের চরে। ওই যে আসানসোল থেকে আদ্রা যাবার লাইনে দামোদরের উপর দামোদর স্টেশন, সেখানে। নদী খুব চওড়া বটে, তবে জল নেই। তার চড়ায় চখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি, মেছো বক দেখেছি। মনু আমার কথা শুনে হেসে ফেলল। এক নদীর অনেক রকম হয়, যেখানে যেমন মাটি তেমন তার দশা। আমাকে চমকে দিয়ে নৌকো খুলে দিল মনু। এবার তীরের গাছপালা, মাটির রং, এমনকি বছর বছর পলি জমে যে স্তর পড়েছে তার দেখা পাবো। এখানে এই নদীর তীরে আটকে থাকা শামুক, গেঁড়ি, গুগলির খোলস দেখতে পাবো। এবার ওপারের পাখির, প্রজাপতির চলাচল দেখতে পাবো। এখন আর কথা নয়, শুধু এক মনে দেখা। এখানে আমাদের গল্পটা শেষ হলো। এরপর আমরা প্রশ্ন উত্তর করব। দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে, প্রকৃতি বলতে কি বোঝো? দেখে না উত্তরটা। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই, অর্থাৎ গাছপালা, মানুষজন, নদী নালা, খাল বিল, পশু পাখি, এই সমস্ত কিছুকে নিয়েই তৈরি হয় প্রকৃতি। তার পরের প্রশ্ন বলেছে, প্রকৃতির যে উপাদান বা জিনিসগুলো নিয়ে গড়ে ওঠে তার কয়েকটি নিচে দেওয়া হলো, কয়েকটি নিজে লেখো। একজন প্রকৃতি পড়ুয়া হিসেবে তুমি এর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করে কি কি জেনেছো আর শিখেছো তা লেখো। প্রথমে দেওয়া আছে গাছপালা। আচ্ছা, গাছপালা নিয়ে কি লিখেছি আমি? গাছপালা আমাদের অক্সিজেন দেয়, গরমকালে ঠান্ডা বাতাস দেয়, ছায়া দেয়। গাছ থেকে আমরা ফল, ফুল, কাঠ পাই। গাছ পাখি, পোকামাকড় ও অন্য অনেক ছোট গাছকে আশ্রয় দেয়। নেক্সট রয়েছে বাতাস। বাতাস নিয়ে কি লিখেছি? বাতাস চোখে দেখা যায় না, অনুভব করা যায়। বাতাস ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। বাতাস হঠাৎ খুব জোরে বইলে আমরা তাকে ঝড় বলি। নেক্সট আছে পাহাড় পর্বত। মাটি থেকে অনেক উঁচু স্থানকে পাহাড় পর্বত বলা হয়। এগুলি মূলত পাথর দিয়ে তৈরি হয়। শীতের সময় কোনো কোনো পাহাড়ে বরফ জমে। বেশিরভাগ নদীগুলির উৎপত্তি স্থল হলো পাহাড়। তারপর রয়েছে নদী। নদী নিয়ে কি লিখেছি? নদী থেকে আমরা জল, মাছ, কাঁকড়া, শামুক, গুগলি প্রভৃতি পাই। নদীর ধারের জমি চাষ আবাদের জন্য খুবই উপযুক্ত। নদীতে নৌকা, স্টিমার, জাহাজ, লঞ্চ প্রভৃতি যানবাহন চলে। নেক্সট রয়েছে খোলা মাঠ। খোলা মাঠ নিয়ে কি লিখেছি? খোলা মাঠে নানা ধরনের পোকা, কেঁচো, কেন্ন, পাখি থাকে। খোলা মাঠের ঘাসের উপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। খোলা মাঠে বাচ্চারা খেলাধুলা করতে পারে। মাঠের গর্তের মধ্যে ইঁদুর, সাপ, ছুঁচো প্রভৃতি প্রাণীরাও থাকে। তারপর দুয়ের দাগে রয়েছে, আমাদের দেশে 6টি ঋতু আছে। প্রতিটি ঋতু নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। নিচের বাক্সগুলো থেকে সেগুলো দেখে বেছে নিয়ে ঠিক ঋতুর পাশে বসাও। আমি উত্তরটা একবারে করে দিয়েছি, এবার দেখে নাও। গ্রীষ্ম ঋতুর জন্য আমি কোন কোনগুলো বসিয়েছি? চাতক পাখি ডাকছে ফটিক জল, নদী নালার জল শুকিয়ে গেছে। বর্ষা ঋতুর জন্য কি কি লিখেছি? ঝমঝম করে বৃষ্টি এলো, পথে ঘাটে খুব কাদা জমেছে। শরৎ ঋতুর জন্য কি লিখেছি? সাদা সাদা কাশ ফুলে মাঠ ভরে গেছে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে। হেমন্ত ঋতুর জন্য কি লিখলাম? এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি, চারিদিকের আবহাওয়া মনোরম। শীত ঋতুর জন্য লিখেছি, গাছের সব পাতা ঝরে যাচ্ছে, আজ সোয়েটার গায়ে দিতেই হবে। বসন্ত ঋতুর জন্য কি লিখেছি? কদিন থেকে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে, বাইরে ফুরফুরে দক্ষিণা হাওয়া বইছে। পরে রয়েছে বাক্য রচনা। 3-এর দাগে রয়েছে বাক্য রচনা। প্রথমে রয়েছে হাজির দিয়ে বাক্য রচনা। প্রতিদিন বিদ্যালয়ে হাজির থাকা উচিত। হাজিরের তলায় দাগ দিয়েছি চওড়া, আমার স্কুলের সামনের রাস্তা খুব চওড়া। চওড়াতে দাগ করেছি নৌকো, আমার নৌকোয় চড়তে খুব ভয় লাগে। রং সাদা, আমার প্রিয় রং। প্রজাপতি, প্রজাপতির গায়ে অনেক রং থাকে। এরপর 4 নম্বরে বলেছে, তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং পাখির নাম পেয়েছো, সেগুলো খুঁজে বার করে নিচের তালিকায় লেখো। তো এটা লিখছি, দেখো।
নদীর নাম পেয়েছি 3টে। 1 নম্বরে পেয়েছি দামোদর, 2 নম্বরে পেয়েছি ইছামতি, 3 নম্বরে পেয়েছি রূপনারায়ণ। আর পাখির নাম কি কি পেয়েছি? চখা, মেছো বক, কাদা খোঁচা, মাছরাঙা, খঞ্জন, বালিহাঁস, সরাল। এই পাখিগুলোই আমরা গল্পে পড়েছি। নেক্সট 5 নম্বর। 5 নম্বরে বলেছে তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন জায়গাটি বেছে নেবে? তোমার পছন্দের জায়গার পাশে টিক চিহ্ন দাও। তো আমি এখানে লিখেছি, এখানে কি কি অপশন আছে? গভীর জঙ্গল, নদীর ধার, ফল ফুলের বাগান, পাহাড়ের কোল। তো আমার পছন্দের জায়গা হচ্ছে পাহাড়ের কোল। আমি এখানে টিক চিহ্ন দিলাম এবং সেটা নিয়ে 6টা বাক্য এবার লিখবো। তো 6টা বাক্য এবার দেখে নিই। 1 নম্বরে কি লিখেছি? ভোরবেলা উঠে হোটেলের জানলা খুলে দেখবো সূর্যোদয়, পাহাড়ের গায়ে সূর্যের প্রথম রশ্মির ছটা পড়ে তৈরি হওয়া সেই অপরূপ দৃশ্য। 2 নম্বরে লিখেছি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আশেপাশের পাহাড়গুলির প্রাকৃতিক শোভা উপভোগ করতে। 3 নম্বরে লিখেছি ঠান্ডা পরিবেশে গরম গরম মোমো, ম্যাগি ইত্যাদি লোভনীয় খাবারগুলি খাবো। 4 নম্বরে লিখেছি পাহাড়ের কোলে থাকা সমস্ত দ্রষ্টব্য স্থানগুলির ছবি তুলে রাখবো। আর 5 নম্বরে লিখেছি পাহাড়ের কোলে থাকা সমস্ত চা বাগানগুলি আমি ঘুরে ঘুরে দেখবো। আর 6 নম্বরে লিখেছি পাহাড়ের কোলে এক রাত তাঁবুতে থেকে রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হব। এরপর রয়েছে 6-এর দাগ। 6-এর দাগে বলেছে ফাঁকা ঘরে ঠিক শব্দ বসাও। এখানে যে দুটো শব্দ রয়েছে তার মধ্যে যেটা সঠিক হবে সেইটা বসাতে হবে। নৌকোয় বসে দেখি মাঠে গরু চড়ছে আর ছেলেরা গাছে চড়ছে। এখানে হবে চ বয়ে শূন্য র 6 আর এখানে হবে চ ডয়ে শূন্য র 6 চড়ছে। প্রতিদিন ড্যাশ করে নদীর ধারে যায় জোয়ারের জল ড্যাশ দেখবো বলে। আশা, প্রতিদিন এটা আ তালবস্ আকার হবে, আশা করে যায় নদীর জল, আ দন্তস্ব আকার হবে এটা। আমিও দমবার পাত্র নয়, মনুও নয়। এখানে হবে পাত্র দন্তের ন হস্যই নই আর মনুও নয়, এখানে দন্তের ন অন্ত্যস্ত হবে। বহুদিন পর ড্যাশ ফিরে ড্যাশ জুড়িয়ে গেল। বহুদিন পর গা এটা চন্দ্রবিন্দু হবে আর এটা হবে গা মানে শরীর। কোনো ড্যাশ না মেনে ড্যাশ পাখিটিকে উড়িয়ে দিয়েছি। কোনো বাধা এটা হবে বয়াকার ধয়াকার আর এখানে হবে বাঁধা বয়ে চন্দ্রবিন্দু আকার ধয়াকার। ড্যাশ চুরির আওয়াজ ড্যাশ গেল শোনা, এখানে হবে দন্তেশ্বয় ওকার দন্ত নয়াকার আর এখানে হবে তালবস্বয় ওকার দন্ত নয়াকার। নেক্সট 7 নম্বরে বলেছে একই শব্দের অর্থ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। সেতু, ছোট নৌকো, বদলে, কুল, নির্মুখ এগুলোর অর্থ লিখতে বলেছে। মানে হচ্ছে পুল, ছোট নৌকো মানে হচ্ছে ডিঙি, বদলে মানে পাল্টে, কুল মানে তীর বা কিনারা, নির্মুখ মানে হচ্ছে খোলস। তারপর 8 নম্বরে যেটা বলেছে সেটা একটু দেখো। বলেছে নিচের বাক্যগুলি থেকে কাজ, ব্যক্তি, বস্তু, গুণ আলাদা আলাদা করে লেখো। আমি প্রত্যেকটা আলাদা করে লিখেছি। কাজ
একদিকে ব্যক্তি, বস্তু, গুণ। প্রথম যে সেন্টেন্সটা বলেছে যেখানে যেমন মাটি তেমন তার দশা, তাহলে এখানে আমি বস্তু পেয়েছি আর গুণ পেয়েছি। বস্তু হচ্ছে মাটি আর গুণ হচ্ছে দশা। নেক্সট 2 নম্বর বাক্যটা আমি বলছি, আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই। এখানে আমি পেয়েছি কাজ, কাজে পেয়েছি যাই, ব্যক্তি পেয়েছি আমি, আর বস্তু পেয়েছি নদী। তারপর 3 নাম্বার বাক্যটা রয়েছে, সেগুলো হয়তো শীত পড়তে না পড়তে হাজির হবে। এখানে আমি কাজ পেয়েছি হাজির হবে আর গুণে পেয়েছি শীত। 4 নাম্বার বাক্যে তার চড়াই চখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি। কাজ দেখেছি, ব্যক্তির ঘরে লিখেছি চখা আর কাদা খোঁচা। আর দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না। কাজ খেলে, খেলেটা ওখানে কাজ, ব্যক্তি পেয়েছি দামোদর আর গুণ পেয়েছি জোয়ার ভাটা। নেক্সট 9 দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। তো নৌকোকে বর্ণ বিশ্লেষণ করেছি, দন্তের নয় হসন্ত যোগ ও যোগ কয় হসন্ত যোগ ও। সরাল, সরালকে আমি বর্ণ বিশ্লেষণ করেছি, দন্তস্ব হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত যোগ আ যোগ লয় হসন্ত যোগ অ। স্টেশন, স্টেশনকে আমি বর্ণ বিশ্লেষণ করেছি হস্যই যোগ দন্তস্ব হসন্ত যোগ টয় হসন্ত যোগ হস্যই যোগ তালবস্য হসন্ত যোগ অ যোগ দন্ত নয় হসন্ত। প্রজাপতি, প্রজাপতিকে বর্ণ বিশ্লেষণ করলে পাই পয় হসন্ত যোগ র যোগ বর্গীজয় হসন্ত যোগ আকার যোগ পয় হসন্ত যোগ অ যোগ তয় হসন্ত যোগ হস্যই। চৈত্র, চৈত্রকে বর্ণ বিশ্লেষণ করলে পাই চয় হসন্ত যোগ ওই যোগ তয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ অ। এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। তাহলে সাজিয়ে প্রথমটা সাজালে পাবো কাদা খোঁচা, পরেরটা হচ্ছে সাদা কালো, তারপরে হচ্ছে মহিষ বাথান, তারপর ওঠানামা, তারপরেরটা হবে কেরামতি। বাক্য বাড়াও, পরেরটা 11 দাগে রয়েছে বাক্য বাড়াও। সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। কিসের খোঁজ? ওই নদী কেমন নদী, সেই খোঁজ নেওয়ার ছিল আমার খেলা। 2 নাম্বারটা বলেছে দুজনে নদীর কথা বলি। কোন কোন নদী? দুজনে দামোদর, রূপনারায়ণ, ইছামতি নদীর কথা বলি। নাম্বারে রয়েছে খঞ্জন আসবে কখন? শীতের সময় খঞ্জন আসবে। চরে না গেলে দেখা যাবে না কি? চখা কিংবা বড় জাতের হাঁস চরে না গেলে দেখা যাবে না। 5 নাম্বারে চলাচল দেখতে পাবো কাদের? এবারে ওপারের পাখির প্রজাপতির চলাচল দেখতে পাবো। নেক্সট 12 নম্বরে রয়েছে বাক্য সাজিয়ে লেখো। 1 নম্বরে রয়েছে সেই মাঝির ডিঙি খুব চিনি আমি ভালো। তাহলে সাজিয়ে লিখলে পাবো সেই ডিঙির মাঝি আমি খুব ভালো চিনি। 2 নম্বরে সাদা কালো নজরে আমার একটা মাছরাঙা পড়লো। আমার নজরে পড়লো একটা সাদা কালো মাছরাঙা। 3 নাম্বার আমার সেখানে কঠিন নয় পক্ষে পৌঁছে যাওয়া। আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়। প্রজাপতি পাবো দেখতে চলাচল, প্রজাপতির চলাচল দেখতে পাবো। জল নেই তবে খুব চওড়া নদী বটে, নদী খুব চওড়া বটে তবে জল নেই। 13 দাগে কি রয়েছে? 2-1 কথায় উত্তর দিতে বলেছে। লেখকের প্রিয় 3টি নদী কি কি? লেখকের প্রিয় 3টি নদী হলো দামোদর, ইছামতি, রূপনারায়ণ। এখানে তার প্রিয় ঘাটের কথাও রয়েছে। ঘাটটির নাম কি? লেখকের প্রিয় ঘাটটির নাম হলো খাদিনান ঘাট। লেখক কার নৌকায় উঠলেন? লেখক মনুর নৌকায় উঠলেন। 4 নম্বরে রয়েছে জোয়ার ভাটা বলতে কি বোঝো? তাহলে এটা দেখো, চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে নদীর জল কোনো জায়গায় বেড়ে গেলে হয় জোয়ার, আর যেই স্থানের জল কমে যায় সেখানে হয় ভাটা। লেখক কেন দামোদরের তীরে এসেছেন? লেখকের অন্যতম প্রিয় নদী হলো দামোদর। ভরা বর্ষায় দামোদরের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য তিনি দামোদরের তীরে এসেছেন। তো আমাদের গল্পটা এখানে শেষ হয়ে গেল এবং প্রশ্ন উত্তরও কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।